ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গ্রুপে দিয়ে আমাদের দিন, ওটাই ভালো স্যার। এক্সপেরিমেন্ট 4 সিভ অ্যানালাইসিস অফ ফাইন এন্ড কোর্স এগ্রিগেট। তোমরা অলরেডি থিওরিতে পড়ছো সিভ অ্যানালাইসিস সম্বন্ধে কিছু? কিউএস 201 ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থিওরিতে পড়াশোনা হচ্ছে এটাতে নিয়ে এখন পর্যন্ত? তোমাদের থিওরিতে পড়ানো শুরু করছে কিনা এটা সিভ অ্যানালাইসিস? আহ, না স্যার, এখনো আচ্ছা আচ্ছা, পড়াবে এটা। শুরু করে না, শুরু হবে স্যার। যাই হোক, আমাদের সিভ অ্যানালাইসিস অফ ফাইন এন্ড কোর্স এগ্রিগেট সিভ। সিভ বলতে বাংলা যদি বলি চালনি, ছবিতে দেখতেছো না চালনি গুলা, এগুলো হচ্ছে সিভ। আমরা যখন ইঞ্জিনিয়ারিং এ এগ্রিগেট ইউজ করি, এগ্রিগেট বলতে দুই ধরনের এগ্রিগেট আছে, একটা হচ্ছে ফাইন এগ্রিগেট আর একটা হচ্ছে কোর্স এগ্রিগেট। ফাইন এগ্রিগেট বলতে বোঝায় যে এগ্রিগেট গুলোর দানা খুব ছোট, মানে বালিগুলা। আর কোর্স এগ্রিগেট বলতে বোঝায় যেটার দানাগুলা বড়, সেটা হচ্ছে পাথর বা ব্রিক চিপস, এগুলো হচ্ছে কোর্স এগ্রিগেট। তাহলে আমরা ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট সম্বন্ধে একটা নলেজ পেলাম, যেটা হচ্ছে বালিগুলা, দ্যাট ইজ ছোট দানাগুলো হচ্ছে ফাইন এগ্রিগেট এবং বড় দানাগুলো হচ্ছে কোর্স এগ্রিগেট। এটা আসলে ছোট দানা বড় দানা এত স্পেসিফিক না বলে আমরা আরেকটু ইয়াতে বলতে পারি। যদি একটা ওপেনিং থাকে 4.75 মিলিমিটার বাই 4.75 মিলিমিটার, এরকম একটা ইয়ে হইতে পারে না, চালনির ছিদ্র। যেই চালনি, মনে করো এই চালনিটার, এই মনে করো এই যে অংশ চালনিটা, এটার প্রত্যেকটা ওপেনিং মানে প্রত্যেকটা ছিদ্রের ডাইমেনশন হচ্ছে বর্গাকার, এবং সেগুলো হচ্ছে 4.75 মিলিমিটার বাই 4.75 মিলিমিটার। এটা দিয়ে যদি পাস হয়, এই ডাইমেনশনে যদি পাসিং হয়, মানে কি এটা দিয়ে যদি চলে যায়, এই চিত্র দিয়ে যদি চলে যায়, তাহলে সেটা হচ্ছে ফাইন এগ্রিগেট। আর যদি রিটেইন করে, অর্থাৎ এই ধরনের চিত্রতে যদি আটকে যায়, তাহলে সেটা হচ্ছে কোর্স এগ্রিগেট। বুঝা গেছে? মানে ফাইন এগ্রিগেট কোনগুলা, যেগুলোর সাইজ হচ্ছে 4.75 মিলিমিটারের ছোট, তাহলে সেগুলো হচ্ছে ফাইন এগ্রিগেট। আর যেগুলোর সাইজ হচ্ছে 4.75 মিলিমিটারের বড়, সেগুলো হচ্ছে কোর্স এগ্রিগেট। আমরা বুঝতে পারবো না? মনে করো এই চালনি যেটা দেখতে পারতেছি আমরা, এই চালনির প্রত্যেকটা ওপেনিং হচ্ছে, মানে প্রত্যেকটা ছিদ্র হচ্ছে 4.75 মিলি বাই 4.75 মিলি। তো এই চালনি দিয়ে আমি কি কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট সেপারেশন করতে পারবো। যেটা চালনির উপরে থাকবে সেটা হচ্ছে ফাইন এগ্রিগেট, আর যেটা চালনির নিচে পড়ে আসবে সেটা হচ্ছে, সরি, যেটা চালনির উপরে থাকবে সেটা হচ্ছে কোর্স এগ্রিগেট, আর যেটা চালনির নিচে পড়ে আসবে সেটা হচ্ছে ফাইন এগ্রিগেট। ফাইন মানে ছোট, কোর্স মানে বড়। তো আমাদের এই এক্সপেরিমেন্টের কাজ হবে, আমরা আসলে যখন কংক্রিট বানাবো তখন আমাদের এগ্রিগেট লাগবে। সো এগ্রিগেট গুলো আমাদের আসলে কোন সাইজের দেয়া আছে, এটার উপর অনেক ক্ষেত্রে স্ট্রেংথ নির্ভর করে। তো আমরা এই স্ট্রেংথটা বের করার জন্য, স্ট্রেংথ সম্বন্ধে একটা ধারণা পাওয়ার জন্য, এগ্রিগেটের কোন সাইজের এগ্রিগেট, এখন এগ্রিগেটের নরমাল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে ছোট বড় সকল সাইজের এগ্রিগেট দরকার হয়। এর কারণটা যদি আমরা বলি, যখন তুমি একটা কংক্রিট তৈরি করবা আলটিমেটলি কি তুমি একটা কংক্রিটকে বলা হয় আর্টিফিশিয়াল স্টোন, বা তুমি নিরেট একটা ভলিউম তৈরি করবা। নিরেট ভলিউম তৈরি করলে, এখন যদি তোমার কাছে সবগুলা এলিমেন্ট, অর্থাৎ যে পাথরগুলো দিচ্ছ সবগুলো যদি এরকম বড় বড় হয়ে থাকে, পাথর যদি সব একই রকম বড় বড় হয়ে থাকে, তাহলে সুবিধা না অসুবিধা বলো তো? মানে তুমি যখন কংক্রিট তৈরি করবে তখন সবগুলা পাথর মনে করো প্রায় একই সাইজের বা সবগুলাই বড় বড়, তাহলে কি তোমার সুবিধা না অসুবিধা? সুবিধা। অসুবিধা স্যার। সুবিধা না অসুবিধা, কারণ হচ্ছে সুবিধা। বড় পাথরগুলোর মাঝখানে যে গ্যাপ গুলো থাকবে, গ্যাপ গুলো কি বড় বড় হবে না? গ্যাপ গুলো ফিল আপ হবে না, গ্যাপ গুলো রয়ে যাবে। হ্যাঁ, গ্যাপ, বড় পাথরের মাঝখানে যে গ্যাপ গুলো থাকবে, গ্যাপ গুলো বড় বড় হবে, তাই না? বাট বড় ছোট যদি মিক্স থাকতো, তাহলে কি গ্যাপ গুলাতে ছোটগুলো ঢুকে যেত, তাই তো? যাই হোক, নরমালি দেখা যাচ্ছে বড় পাথরের মধ্যে গ্যাপ গুলো হচ্ছে, গ্যাপও থাকে কি বেশি বেশি। বড় পাথরের মধ্যে গ্যাপ যদি বেশি বেশি থাকে, তাহলে ওই গ্যাপ গুলো কাকে দিয়ে পূরণ করতে হবে? সিমেন্ট দিয়ে পূরণ করতে হবে, তাই না? যেহেতু আর পাথর নাই, বালি আর সিমেন্ট দিয়ে তৈরি করতে হবে। এখন হচ্ছে বালি এবং সিমেন্টের যদি তুমি বাকিটা বেশি ভলিউম পূরণ করতে চাও, তাহলে দেখা যাচ্ছে তোমার বেশি লাগবে, সিমেন্টের পরিমাণ বেশি লাগবে। আমাদের কংক্রিটে বাইন্ডিং ম্যাটেরিয়ালস হচ্ছে সিমেন্ট, অর্থাৎ সিমেন্টটা আমার এক্ষেত্রে ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট, আর কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট হচ্ছে নিরেট বা ইনার, মানে এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, জাস্ট কি ভলিউম প্রদান করে, স্টিপ ভলিউম ক্রিয়েট করে। সো দেখা যাচ্ছে আমার
বালির চারপাশে কি সিমেন্টের স্তর থাকতে হবে, আবার পাথরের চারপাশে কি সিমেন্টের স্তর থাকতে হবে, যদি এটা বন্ডিং ভালো করতে চায়, তাই না? বন্ডিং ভালো করতে চাইলে কি বন্ডিং ম্যাটেরিয়ালস থাকবে, বন্ডিং ম্যাটেরিয়ালস একমাত্র সিমেন্ট, সো এটা সব জায়গায় থাকতে হবে, বালির সারফেসের চারপাশে থাকবে, পাথরের সারফেসের চারপাশে থাকবে। সো এই ক্ষেত্রে দেখা যায় যদি আমার গ্যাপ গুলা বড়, এগ্রিগেট গুলা বড় হয় বা সিমিলার সাইজের হয়, বড় বা সিমিলার সাইজের হয়, তাহলে এদের মাঝে ইন্টার পার্টিকুলার গ্যাপ গুলা বড় হয়, এবং সেই গ্যাপ গুলো আমার সিমেন্ট এবং বালি দিয়ে পূরণ করতে হয় বা সিমেন্ট বেশি দরকার হয়। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যদি আমার মিক্সিং থাকে, অর্থাৎ বড় এগ্রিগেটের মাঝে ছোট এগ্রিগেটও থাকে, তাহলে কি আমার গ্যাপ গুলা কমে যাবে, তাই না? তাহলে গ্যাপ গুলা কমে গেলে কি ওই জায়গায় বালি এবং সিমেন্টের রিকোয়ারমেন্ট কমে যাবে, তাই না? স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে তোমার ছোট বড় পাথর সবগুলা মিক্স হলে আমার এটা ভালো। আবার পাথরের ম্যাক্সিমাম সাইজের একটা ব্যাপার আছে, যখন আমরা ডিজাইন করি আরসিসি তখন আমাদের মাঝে কি রড টডও থাকে, তাই না? এখন আমরা যদি মনে করো রড এইভাবে দিলাম, তারপরে রড মনে করো আমরা ডিজাইন করার সময় এখানে 20 মিলি পর পর রড দিলাম, কথার কথা যে আমাদের রডটা ডিজাইনে আসলো 20 মিলি পর পর আমরা রড দিচ্ছি, কিন্তু আমাদের পাথরের সাইজ যদি ইয়ে হয়ে যায় তোমার 25 মিলি হয়ে যায়, তাহলে কি সমস্যা হবে বলতো? পাথরের সাইজ যদি 25 মিলি হয়ে যায়, তাহলে কি রডগুলা পাথরগুলা বা কংক্রিটটা চিপা চাপা যাইতে পারবে না, তাই না? রডে চিপা যাইতে পারবে না, কারণ রডে আটকে যাবে। এই জন্য নর্মালি যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং করা হয় যে আমাদের রেইনফোর্সমেন্ট টু রেইনফোর্সমেন্ট, দ্যাট ইজ রিবার বা লোহার থেকে লোহার ডিফারেন্সটা মোটামুটি 1.5 ইঞ্চি কমপক্ষে রাখা হয়, এবং পাথরের সাইজ যেটা সর্বোচ্চ সেটা 20 মিলিমিটার বা 3/4 ডাউনগ্রেড করা হয়। হ্যাঁ, 20 মানে কি 3/4 ইঞ্চি। So our maximum size of aggregate should be less than 20 millimeter or 20 millimeter, that is 3/4 inch. তোমরা যখন কনস্ট্রাকশন সাইডে যাবে তখন বারবার শুনবো যে 3/4 ডাউন 3/4 ডাউন, এই 3/4 ডাউন হচ্ছে 20 মিলিমিটার। আর 20 মিলিমিটারের বড় হলে যেটা হয় সেটা হচ্ছে মনে করো এখানে পাথরের রডের মধ্যে পাথরটা আটকে যাবে, রডের মধ্যে পাথরটা আটকে যাওয়া মানেই হচ্ছে কি পাথরটা সকল জায়গায় না পৌঁছানো, সকল জায়গায় যদি পাথরটা না পৌঁছায় তাহলে কি একটা ভয়েড ক্রিয়েট হওয়ার সুযোগ থাকে, যে আমরা এখানে কংক্রিট দিচ্ছি কিন্তু মাঝখানে পাথরের ফ্লো না থাকায় এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। তো ওই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আমাদের যখনই ডিজাইন করা হয় তখন ডিজাইনাররা একটা ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট আমাদের ফিক্স করে দিবে। সেটা গেলে এক্সাম্পল, সেটা হচ্ছে আমরা শুধু 20 মিলিমিটার, যখন আমরা কনস্ট্রাকশন সাইটে কাজ করব তখন আমরা শুধু ডিজাইনার আমাদের কাছে লেখা থাকবে যে, বা আমরা যখন ডিজাইন করব যে সর্বোচ্চ সাইজ হচ্ছে 20 মিলিমিটার, তাহলে আমরা তখন কি 20 মিলিমিটার শিপটা সাইডে নিব, নিয়ে কয়েকটা স্যাম্পল টেস্ট করব যে সবগুলো এটাতে পাস করে। যদি পাস না করে তাহলে সেক্ষেত্রে আমার ঝামেলা আছে, পাথর চেঞ্জ করতে হবে। আন্ডারস্টুড? আমি কি দ্রুত যাচ্ছি? স্যার এই যে 20 মিলিমিটার পাস করবে কি করবেন এই অংশটা কি স্যার একটু আরেকটা বলুন। 20 মিলিমিটার মানে হচ্ছে যেই সিবের ওপেনিং গুলো হচ্ছে 20 মিলিমিটার বাই 20 মিলিমিটার। হ্যাঁ, মনে করো যখন আমরা ডিজাইনার ডিজাইন করছে, হ্যাঁ মনে করো এরকম একটা ইয়ে তৈরি করছে, মনে করো একটা ছাদের মতো রড থাকে না, এই রড, তো রড গুলা এইভাবে দিছে যে তোমার এখানে মনে করো রডে দুইটা রডের মাঝখানে যে স্পেস আছে অ্যাভেলেবল আছে, সেই স্পেস অ্যাভেলেবল স্পেস হচ্ছে মনে করো এখানে তোমার 25 মিলি। ওকে, অর্থাৎ এক্স্যাক্টলি আমরা যদি বলি আমাদের রডটা এই এখানে আমার এই ডাইমেনশন হচ্ছে 25 মিলি। তো 25 মিলি আমাদের রডে গ্যাপ আছে, দুইটা রডের মাঝখানে গ্যাপ আছে 25 মিলি। এখন যদি আমরা যে পাথর দিয়ে ঢালাই করি, যে অর্থাৎ যে কংক্রিটটা দেই, সেই কংক্রিটে যদি তোমার 30 মিলির একটা পাথর থাকে, অর্থাৎ যে পাথরের ডাইমেনশন হচ্ছে 30 mm, এই ধরনের পাথর দিয়ে যদি আমি কংক্রিটিং করি, এই ধরনের পাথর দিয়ে যদি কংক্রিটিং করি তাহলে আমাদের কি সুবিধা কি অসুবিধা হবে? অসুবিধা হবে যে এই পাথরটা কি করবে, এই রডের নিচে যাইতে পারবে না, এই রডের গ্যাপটা দিয়ে যাইতে পারবে না। তো এই রডের গ্যাপ দিয়ে যদি না যাইতে পারে তাহলে পাথরটা এখানে আটকে যাবে, 30 মিলি পাথরটা এখানে আটকে যাবে। পাথরটা যদি এদিকে আটকায় যায়, হ্যাঁ পাথরটা আটকে গেলে কি হচ্ছে তাহলে
বালি এবং সিমেন্ট স্যান্ড গুলা নিচে যাবে, কিন্তু নিচে পাথরটা যাইতে পারবে না, সাইজ আটকে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি নিচে এবং পাথরের গায়ে এবং বালিগুলা যায় এই যে কি তোমার পাথরের নিচের ভয়েডটা পূরণ করবে না। এমন না হইতে পারে যে নিচে একটা ভয়েড থাকবে বা এমন একটা অংশ থাকবে যেখানে কোনো পাথর নাই, শুধু তোমার বালি এবং সিমেন্ট আছে, তাহলে কি স্ট্রেংথটা আলটিমেটলি কমে যাবে। বুঝতে পারছো? এই জন্য যখন ডিজাইনাররা যখন দেখে যে তার রডের মধ্যে গ্যাপ আছে 25 মিলি, সে তখন বলে দেয় যে ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট শুড বি 20 মিলি। যে আমার যে 1 ইঞ্চি 20 মিলি গ্যাপ রাখতে পারছে, তুমি এখন সর্বোচ্চ যে পাথরটা ইউজ করবে তার ডাইমেনশন হতে পারবে 20 mm। এর বেশি হলে কি হচ্ছে আমার 25 হলেও কি আটকে যেতে পারে, তো এটা সেফটির জন্য 5 মিলিমিটার কমে। তাহলে এই 20 mm যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট। মনে করো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে কাজ চলছে, এখানে কন্ট্রাক্টররা পাথর আনতেছে, বাট আমাদের ডিজাইনাররা বলে দিচ্ছে যে এখানে আমাদের সর্বোচ্চ সে সর্বনিম্ন 25 মিলিমিটার গ্যাপ রাখছে দুইটা রডের মাঝখানে। তাহলে আমাদের পাথর দিতে হচ্ছে 20 মিলিমিটার। তো আমরা যখন এই পাথর আসে, তখন আমরা যদি সন্দেহ হয় যে বড় সাইজ দেখি, আমরা এমন একটা সিপ নেই যে সিপের প্রত্যেকটা ডাইমেনশন হচ্ছে এই একটা সিপ নেই যে সিপের মানে ইয়াগুলো ওপেনিং গুলো কত 20 mm বাই 20 mm। তো আমরা এরকম মনে করি এরকম একটা ওপেনিং নেই যেটা হচ্ছে 20 বাই 20, মানে প্রায় 1 ইঞ্চির মতো, তাই না? 20 মিলিমিটার বাই 20 মিলিমিটার এমন একটা ওপেনিং নিয়ে দেখি যে এই এরকম একটা সিপ নিয়ে, যত যে সিপের ওপেনিং 20 বাই 20, এরকম একটা সিপ নিয়ে দেখি যে পাথরগুলো সবগুলা পাস হয় কিনা। সবগুলা পাথর যদি পাস না হয়, তাহলে কি হচ্ছে আমার এখানে রডের মধ্যে কি এরা আটকে যায়। বুঝতে পারছি? এই ধরনের একটা সিপ দিয়ে তার পাস হইতে হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট। ওকে। জি স্যার, ঠিক আছে। যাক, আরেকটা আমরা ইম্পর্টেন্ট কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার যে আমাদের এগ্রিগেট গুলো ছোট বড় সবগুলা সমান হইতে হবে। ছোট বড় সমান হইতে হবে কি, এগ্রিগেট গুলো তো আমরা হাতে ধরে মাপতে পারবো না। তাহলে আমাদের জন্য সহজ উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার টিপ করা বা চালনি দিয়ে দেখা। ছোট বড় অনেকগুলো চালনি আছে, আমাদের ল্যাবে অনেকগুলো চালনি আছে। এই চালনি গুলা দেখবো যে সবগুলা চালনিতে, অর্থাৎ আমাদের যে এগ্রিগেট গুলো আছে এগুলা সকল চালনিতে মোটামুটি থাকে কিনা। ডাইরেক্টলি যদি বলি যে আমাদের অনেকগুলো চালনি নিব, নিয়ে দেখবো যে প্রথমে সবচেয়ে বড় চালনি নিব, নিয়ে এটাতে চালবো, চালার পরে দেখবো যে এটাতে অনেকগুলো পাস হয়ে গেছে। তারপর একটু ছোট ছোট এইভাবে ওপেনিং গুলো চেঞ্জ করবো। স্ট্যান্ডার্ড কিছু সিপ আছে, সেই সিপ গুলো আমরা ইউজ করবো। দেখ, এই পর্যন্ত ইন্ট্রোডাকশন ছিল, আমরা এখন থিওরিতে চলে আসি। সো এই এক্সপেরিমেন্টের মেইন টার্গেট হচ্ছে, অবজেক্টিভ অফ দিস এক্সপেরিমেন্ট ইজ টু ডিটারমাইন দ্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আমাদের যে পার্টিকেল গুলো আছে, এগ্রিগেট গুলো আছে, এগুলো সাইজ ডিস্ট্রিবিউশন, এগুলো কোন সাইজে আছে, বড় না ছোট না, তো সকল সাইজ মিলে আছে, এগুলো আমরা দেখা অফ ফাইন এন্ড কোর্স এগ্রিগেট, বালি এবং পাথর দুটার জন্য আমরা করব। তাহলে সিপ অ্যানালাইসিস, আমাদের মেইন এক্সপেরিমেন্টের নাম হচ্ছে সিপ অ্যানালাইসিস। সিপ অ্যানালাইসিস আসলে কি? সিপ দ্বারা যে অ্যানালাইসিস করা হয় সেটা হচ্ছে sieve analysis. The term sieve analysis is given to the sample operation of dividing a sample of aggregates in a fraction of each consistent particle between specific limits. আমাদের কিছু সিভ আছে, আমরা যদি বলি, আমরা এখন ওপেনিং নিয়ে কথা বলবো। আমাদের কিছু প্র্যাকটিক্যাল সিভ আছে, আমি যদি আমাদের যে সিভ গুলো অ্যাভেলেবল সেগুলো সাইজ সম্বন্ধে লিখি। কিছু সিভ আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি মানে কি, দৈর্ঘ্য 3 ইঞ্চি, প্রত্যেকটা ওপেনিং এর দৈর্ঘ্য 3 ইঞ্চি, প্রস্থ 3 ইঞ্চি। কিছু আছে 1.5 ইঞ্চি, অর্থাৎ ওপেনিং 1/4, তারপর হচ্ছে 3/4 ইঞ্চি, তারপর হচ্ছে 3/8 ইঞ্চি, তারপর হচ্ছে নাম্বার 4
আমি এবার র্যান্ডমলি তো একটা সিভ লিখলাম। আমাদের ল্যাবে অনেক 30-34টা সিভ আছে, সবগুলো লিখলাম না, আমাদের স্ট্যান্ডার্ড যে সিভ গুলো সেগুলোর ডাইমেনশন লিখলাম। অর্থাৎ সবচেয়ে বড় যে সিভটা সেটার ওপেনিং হচ্ছে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। ওকে, সবচেয়ে বড় সিভটা হচ্ছে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তারপরে যে সিভটা তার ওপেনিং হচ্ছে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। তারপরটা হচ্ছে 3 বাই 4 ইঞ্চি। তারপরটা হচ্ছে 3 বাই 8 ইঞ্চি। 3 বাই 4 মানে কত? 1.5, তাই না? তার আমি ইয়াতে লিখে দিচ্ছি ফ্র্যাকশনে। 3 বাই 4 হচ্ছে 1, 3 বাই 2 হচ্ছে 3 বাই 4 হচ্ছে 0.75 ইঞ্চি, 0.75 ইঞ্চি বা 3 বাই 4। তারপরটা হচ্ছে 0.375 বা 3 বাই 8, তাই না? এই পর্যন্ত গেল। তারপর হচ্ছে দেখো 3 বাই 16 দুইটা নাম দিছে, নাম্বার 4 আর 3 বাই 16। 3 বাই 16 ওপেনিং কত বলো তো? এটা হবে 3.375 এর অর্ধেক আর কি। তাহলে এটা আসছে কত? স্যার 3/16 হচ্ছে 0.1875। এটা তিনটা নাম আছে। তাহলে এই যে একটা মাঝখানে একটা এটা তিনটা নাম, সবগুলোর আসলে কি তিনটা নাম আছে। এখান থেকে তিনটা নাম আছে, যে 0.1875 বা 3 বাই 16 বা নাম্বার 4। তিনটা নাম দেখলাম না? মানে ওপেনিং গুলো আসলে কত? 3 বাই 16 ইঞ্চি বা 0.08175। এখানে নাম্বার 4 একটা আসছে। এই নাম্বার 4 শব্দটা হঠাৎ করে কোথা থেকে আসলো সেটা আমরা দেখি। এই নাম্বার 4 হচ্ছে আসলে 1 ইঞ্চিতে কয়টা ছিদ্র আছে। যেই সিট গুলার ওপেনিং হচ্ছে 3 বাই 16, এই সিট গুলো দেখা যায় নরমালি 1 ইঞ্চিতে 4টা করে ওপেনিং। ওকে, এখানে দেখো আমি দুইটা একটা ডাইমেনশন ড্র করি, যে এই লেন্থটা মনে করে 1 ইঞ্চি, এই বরাবর কত? 1 ইঞ্চি। অর্থাৎ 4টা দাগ মিলে এখানে 1 ইঞ্চি, এই বরাবর আমার এই 4টা দাগ মিলে কত? 1 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি বা 1 ইঞ্চির একটা অংশ নিলাম। 1 ইঞ্চি বা 1 ইঞ্চির একটা পোর্শন নিলাম। তো যে সিটটার ওপেনিং হচ্ছে 0.08175, এটা দেখা যায় যদি 1 ইঞ্চিতে আমি 4টা করে স্পেসিং নেই, তখন দেখা যায় আমার সবগুলো স্পেসিং হচ্ছে 0.01875। এরকম কয়টা থাকবে? 4টা থাকবে। এখানে 4টা আছে না? এরকম 4টা থাকবে হচ্ছে কি তোমার প্রত্যেকটা। তার মানে স্যার নাম্বার 4 মানে হচ্ছে প্রতি ইঞ্চিতে 4টা করে ওপেনিং আছে না? প্রতি ইঞ্চিতে 4টা না, প্রতি ইঞ্চিতে দৈর্ঘ্য বরাবর 4টা, টোটাল 16টা, তাই না? দৈর্ঘ্য বরাবর 4টা। তাহলে নাম্বার 4 মানে কি এই বরাবর 4টা করে আছে, তাই না? মানে 4 এট দ্য রেট অফ 4টা আছে লেন্থ বরাবর এট দ্য রেট অফ 0.1875। ওকে, এই বরাবর কি আবার 4টা আছে, প্রত্যেকটা কত? 0.1875 করে। তাহলে দেখো 4 এর 0.1875 কে গুণ দিলে কত আসে? 1 কি আসে? 1 ইঞ্চি আসে? 1 ইঞ্চি আসবে না, তাই না? অনেক কম আসবে। গুণ দিয়ে দেখি 4 ইনটু 0.1875, তাহলে আসে 0.75 ইঞ্চি আসে। 0.75, জি স্যার। তাহলে তাহলে আমরা 1 ইঞ্চি বলতেছি কেন? বাকি যে 0.25 ইঞ্চি আছে এটা আমার তারের জায়গা দিতে হবে না? যে তারগুলো দিয়ে আমার তো এই ম্যাচটা কোনো তার বা রড দিয়ে হবে, তাই না? গুণা তার দিয়ে হবে। তো গুণা তারের জন্য যে জায়গাটা দিতে হবে সেই জায়গাটা হচ্ছে কি বাকি 0.25 ইঞ্চি। নরমালি দেখা যায় ওপেনিং গুলো 60 থেকে 80% জায়গা নেয় এবং বাকি 20 থেকে 40% জায়গা কি তারে নিতে হবে, বুঝছো? বা ওয়্যার মেশ যেটা বলে, ওয়্যার মেশকে আমাকে দিতে হবে। ওকে, তাহলে এখানে নাম্বার 4 মানে হচ্ছে প্রতি প্রতি ইঞ্চি দৈর্ঘ্য বরাবর 4টা, প্রস্থ বরাবর 4টা, মানে প্রতি ইঞ্চিতে 16। তারপরে দেখো তারপর একটা নাম্বার 8 লিখে বলছি ডাইরেক্ট আর ফ্র্যাকশন গুলো লিখি নেই। ফ্র্যাকশন গুলো লিখে নেই, এগুলোকে আরো অর্ধেক হবে, এত ঝামেলা যাওয়ার দরকার নেই। এরপর যেহেতু আমরা এখানে আমাদের সবাই সহজ কথা ইয়ে করি, সবাই পরে কি তারপর নাম্বার 8 মানে কি প্রতি ইঞ্চিতে 8 64টা। তারপর হচ্ছে নাম্বার 16, তাহলে দেখি প্রতি ইঞ্চিতে 196।
বুঝা গেছে? এখানে তাহলে নাম্বার 200 মানে কি প্রতি ইঞ্চিতে দৈর্ঘ্য বরাবর 200টা, প্রস্থ বরাবর 200টা, মানে প্রতি ইঞ্চিতে 4000 ছিদ্র লাগবে নাম্বার 200 এর জন্য। ওকে, তাহলে নাম্বারিং সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন থাকলে একটু বলো। স্যার এভাবে কত নাম্বার পর্যন্ত যেতে পারে? এভাবে আমরা যদি ইচ্ছা করলে এটা তো আমাদের হাতের উপর, আমরা যদি যতটা বানাই ততটা যেতে পারি, তাই না? এটা তো ইয়ে না, বাট স্ট্যান্ডার্ড যে সিট গুলো আমি যেগুলো আঁকছি এগুলো আসলে শুধু শুধু লিখি নাই, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সিট। এগুলো হচ্ছে আমাদের এসটিএম এই সিট গুলো বেশি ইউজ করি, ঠিক আছে? আমাদের এইগুলা মনে রাখতে হবে, আন্ডারস্টুড? আমাদের এই জিনিসগুলা ভালো করে মনে রাখতে হবে, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড সিট যেগুলো আমাদের মাস্ট জানা লাগে, আর বাকিগুলো অন্য হিসাব। আচ্ছা, তোমরা এই লেখাগুলো দেখলে পড়ে ফেলবো, বুঝছো? আমি আর ইয়ে করি না। তারপর একটা শব্দ আছে, এগুলো তোমাদের কাছে দিয়ে দিব। ম্যাক্সিমাম সাইজ এবং নমিনাল সাইজ অলরেডি কভার্ড। সিভ নাম্বার নিয়ে এতক্ষণ কথা বললাম। আর তারপরে আমাদের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ফাইননেস মডুলাস এবং একটা হচ্ছে তোমার গ্রেডেশন। ফাইননেস মডুলাস কাকে বলে? ফাইননেস মডুলাস একটা কথা আছে যে এগ্রিগেট গুলো আসলে কতটুকু সেটা আমি পরে বুঝাবো, এবং গ্রেডেশন কি সেটা পরে বুঝাবো। আমরা স্ট্যান্ডার্ড কাজে চলে আসি, আমরা মনে করো আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে চলে আসি। তাহলে ল্যাবে যখন আমরা সিপ অ্যানালাইসিস করব তখন যে যা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে সিপ গুলো আছে মুছে ফেলবো, তাই না? আমাদের ল্যাব স্ট্যান্ডার্ড সিপ গুলো হচ্ছে এখানে, তোমার এখানে দেখা যাচ্ছে অলরেডি। এই সিপ গুলো আমি লিখছি একটু আগে, না 200 লিখে ফেলছিলাম, 200 নাই। এই সিপ গুলো, তাই না? 3 ইঞ্চি, 3/2 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 3/8, তারপর হচ্ছে তোমার নাম্বার 4, 8, 0, 30, 50। এই সিপ গুলো আমরা ল্যাবে যখন আমাদের ল্যাবের গায়ে লেখা থাকে যে এটা 3 নাম্বার, এটা 3 ইঞ্চি ওপেনিং, এটা 1.5 ইঞ্চি ওপেনিং, এটা 0.75 ওপেনিং, এটা 0.375, এটা নাম্বার 480। তো আমরা যখন ল্যাবে কাজ করব এই সিপ গুলো আমরা একটার উপর একটা সুন্দর করে সাজাবো, বুঝতে পারছো? আপনার ল্যাবে সুন্দর করে সাজাবো। আমি একটা ইউটিউব থেকে একটা ভিডিও দেখালে তোমাদের সুবিধা হবে, বেশি ইয়ে হয়ে যাচ্ছে, রেস্ট দরকার। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিনশট তো অফ হয়ে গেছে। মানে ল্যাবে আমরা সবগুলা সিপ, আমরা যে সিপ গুলোর কথা বলছি সবগুলা সিপ একটার উপর একটা রাখবো। সবচেয়ে উপরে যেটা রাখবো তার ওপেনিং সবচেয়ে বড় হবে, সবচেয়ে নিচে যেটা রাখবো সেটার ওপেনিং ছোট হবে। এর কারণ হচ্ছে আমরা যখন এগ্রিগেট গুলো দিব বা গ্রেডিং করব, সবাই প্রথমে কি করব, সবচেয়ে উপরের সিপে দিয়ে দিই, সবচেয়ে বড় সিপে। এই লোকটা দেখতেছো নাড়তেছে, এর কারণ হচ্ছে আমরা যখন ল্যাবে কাজ করব শুরুতে সবগুলা ম্যাটেরিয়াল সবচেয়ে টপের যে সিপটা আছে এই সিপে দিব। এই সিপে দিয়ে তারপরে এই লোকটার মতো এমনি নাড়াচাড়া করবো, তাতে কি হবে, বালি মানে বালি বা পাথর যাই বলি সবগুলো হচ্ছে কি নিচে চলে যাবে। যদি ছিদ্র দিয়ে পাস হয় তাহলে নিচেরটা চলে যাবে, অর্থাৎ সবচেয়ে উপরেরটা কি শুধু বড়গুলো আটকাবে, তারপরেরটা কি তারপরের বড়গুলো আটকাবে, অর্থাৎ এই গ্রেড গুলা গ্রেডেশন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দেখছো? যেমন এখানে সবচেয়ে উপরেটা কোনো কিছু আটকা নেই, অর্থাৎ সবগুলা কিন্তু এটাতে দিছিল, কিন্তু এটাতে কোনো কিছু আটকা নেই কারণ সবগুলো এটা থেকে ছোট ছিল। তারপরেরটার অবস্থা দেখো, যে তারপরে কয়েকটা আটকাইছে মনে হয়, অল্প, দেখছো কয়েকটা আটকাইছে না, 10-15টা বালি কণা আটকাইছে, অর্থাৎ তাহলে কি বাকিগুলা এটা দিয়ে পাস হয়ে গেছে।
বাকিগুলা কি এটা ছিদ্র থেকে বড়। আন্ডারস্টুড? ওকে, আমরা একটু ইয়ে করি, টেস্ট দিই। তাহলে একটু আমরা রিভিউ করি এতক্ষণ যেটা আমরা বললাম। তাহলে আমাদের এগ্রিগেট কয় ধরনের আছে? দুই ধরনের আছে, একটা হচ্ছে ফাইন এগ্রিগেট, একটা হচ্ছে কোর্স এগ্রিগেট। ফাইন এগ্রিগেট কোনগুলা? যেগুলো হচ্ছে ছোট এগ্রিগেট, যেগুলো হচ্ছে নাম্বার 4 থেকে পাস হবে, তাই না? নাম্বার 4 এ পাস হবে এবং বাকি বাকি মানে নাম্বার 4 এ যেগুলো পাস হবে সেটা হচ্ছে ফাইন এগ্রিগেট। তাহলে আমরা বলতে পারি এই দিকের গুলো হচ্ছে কি ফাইন এগ্রিগেট, আর এই দিকের গুলো হচ্ছে কি কোর্স এগ্রিগেট। অর্থাৎ নাম্বার 4 এ আটকাইলে হচ্ছে কোর্স, নাম্বার 4 এ পাস হলে হচ্ছে ফাইন। তাহলে ইনডাইরেক্টলি নাম্বার 8 থেকে কি ফাইন এগ্রিগেট বলা যায়। তাহলে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের দুটো ভাগ করলাম। তারপর একটা এফএম যে একটা সূত্র আছে, এটা হচ্ছে একটা ইম্পেরিক্যাল সূত্র। ইম্পেরিক্যাল সূত্র হচ্ছে মানে কি হচ্ছে, এটার কোনো মানে সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। জাস্ট আমরা একটা একটা ম্যাট্রিক্সের প্রপার্টি ইয়ে করার জন্য, এক্সপ্রেস করার জন্য আমরা একটা শব্দ আনবো এফএম। এফএম বা ফাইননেস মডুলাস। দেখো, ফাইননেস মডুলাস ইউজিং দ্য সিপ অ্যানালিসিস রেজাল্টস এ নিউমেরিক্যাল ইনডেক্স। এটা হচ্ছে কি একটা নিউমেরিক্যাল ইনডেক্স, মানে কি এটা একটা সংখ্যা ভ্যালু। এটার মান কি? শুধু একটা সংখ্যা, কিছুই না। একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। Numerical index called the fineness modulus is often computed. The FM is the sum of the total percentage of core charge than each of the series of cells divided. অর্থাৎ কি? অর্থাৎ প্রত্যেকটা সিবে টোটাল পার্সেন্টেজ অফ কোর চার্জ, অর্থাৎ প্রত্যেকটা সিবে যে পরিমাণ ম্যাট্রিক্স গুলো কোর চার্জ হয়, অর্থাৎ যেগুলো আটকাই যায়, পার্সেন্টেজ অফ কোর চার্জ মানে কি? এটা যে সিপ থেকে বড়, মানে যেটা বড় সাইজের সেগুলা ডিভাইডেড বাই 100। এবং আচ্ছা, এটা থেকে আমরা একটু সরে আসি। তাহলে এফএম এর সংখ্যা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইনড অন স্ট্যান্ডার্ড শিপস অফ 150 মাইক্রোমিটার অর এবভ। অর্থাৎ আমরা যে শিপ গুলো আঁকছি সেই শিপ গুলা, আমাদের যে শিপ গুলো আঁকছি সেই শিপ গুলাতে কিউমুলেটিভ পার্সেন্টেজ কত রিটেইন হচ্ছে সেটা। আমরা শুরু করি। মনে করো আমরা প্রথমে কোর্স এগ্রিগেট নিয়ে কাজ করলাম। ওকে, তাহলে ফর কোর্স এগ্রিগেট আমরা একটা ইয়ে করি। মনে করো আমরা প্রথমে সিট সাইজ গুলো, সিট নাম্বার গুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, তোমরা একটু খেয়াল করো। এই ঘরে আমাদের যে লেখাগুলো আছে, সিট নাম্বার লেখাগুলা 3 ইঞ্চি, 3/2 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 3/8, নাম্বার 4, 8, 16, 30, 50, 100, এইগুলো নিয়ে কারোর কনফিউশন নাই, তাই না? এগুলো নিয়ে কারোর কনফিউশন আছে? না স্যার। এবং এগুলার ওপেনিং সম্বন্ধে আমরা একটু জানি। ওপেনিং গুলো দেখা যাচ্ছে 3 ইঞ্চি মানে কত? 75 মিলি না? 25 মিলি করে দিলে 3 ইঞ্চি 75 মিলি। তারপরে তোমার 3/2 ইঞ্চি কত? মানে 1.5 ইঞ্চি মানে 37.5 মিলি। সবগুলা মিলিতে ট্রান্সফার করে দিচ্ছি। নাম্বার 4 হচ্ছে 4.75 মিলি। ওকে, অর্থাৎ সাইজগুলো এখানে ইঞ্চি না, এগুলো কি মিলিতে লেখা হচ্ছে। বুঝতে পারছো? যেমন নাম্বার 4 মানে কত? ওপেনিং কত? নাম্বার 4 মানে ওপেনিং হচ্ছে কত? 3/0 না? নাম্বার 4 মানে কত? তো নাম্বার 4 হচ্ছে 3/16, তাই না? এটা তো নাম্বার 4। সো 3/16 ইঞ্চি। 3/16 ইঞ্চিকে যদি আমি মিলিমিটারে নিই, কততে গুণ দিতে হবে? 3/16 ইন্টু 25 দিয়ে গুণ দিতে হবে। ইঞ্চিতে মিলিমিটারে নিলে 25 বা 25.4। তাহলে কত আসে? 4.68। এটাকে রাউন্ড আপ করে বলা হয় 4.75। ওকে, এগুলো সবগুলো মিলিমিটারের ভ্যালু লেখা আছে সিপ ওপেনিং গুলা। না, তাহলে এগুলো তোমরা আসলে মুখস্থ করার দরকার নেই, জাস্ট 2 দিয়ে ভাগ দিবে। 75 এর অর্ধেক 37.5, 37.5 বা 38 এর অর্ধেক 19, 19 এর অর্ধেক 9.5, 9.5 এর অর্ধেক হচ্ছে 4.75, এটার অর্ধেক হচ্ছে 4.72, এর অর্ধেক হচ্ছে 4.236, 36, এভাবে অর্ধেক অর্ধেক হইতে থাকবে। ওকে,
আমরা সিপ গুলো লিখলাম ফোর সেগ্রিগেটের জন্য। এই ক্ষেত্রে আমাদের দেখো আমরা সিপ ওপেনিং সহ লিখে ফেললাম। এখন আমরা যখন ওই লুপটা যে কাজ করতেছিল যে সবার উপরে কি একটা সিপ নিচ্ছে, সবার উপরে যে সিপটা নিচ্ছে সেটা হচ্ছে তোমার কত 3 ইঞ্চি সিপ। 3 ইঞ্চি সবচেয়ে উপরে যে সিপটা সেটা মনে করো 3 ইঞ্চি সিপ নিচ্ছে সে। তারপরে নেবে কোন ইঞ্চি কোন সিপটা, তারপরে নিলে মনে করো 1.5 ইঞ্চি সিপ, তারপরে আরেকটা সিপ নিল, এটা একটা আরেকটা সিপ হচ্ছে তোমার এটা 3/4 ইঞ্চি, এরকম করে একটা একটা করে সিপ নিচ্ছে। আমি আর বেশি ড্র করি না। তাই মনে করো এটা 3 ইঞ্চি সিপ, এটা 1.5 ইঞ্চি সিপ, এটা হচ্ছে 0.75 ইঞ্চি সিপ। চিনা করে মিলিমিটার লেখা ভালো, এটা হচ্ছে 75 মিলিমিটার, এটা হচ্ছে 37.5 মিলিমিটার, এটা হচ্ছে 19 মিলিমিটার, এটা হচ্ছে 9.5, এটা হচ্ছে 4.75, এরকম করে সে সবগুলা সিপ সাজাইলো একটার পর একটা। তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে সবগুলা এগ্রিগেট গুলো অর্থাৎ পাথর বালিগুলো মানে পাথরগুলো সবগুলো কোথায় দিব, কোনটা দিব, সবচেয়ে উপরেরটা দিব, তাই না? পাথর বালি যা আছে সবগুলো কি দিব, সবচেয়ে উপরেরটা দিব, এইখানে দিব। বুঝতে পারছো? সবগুলা বালি পাথর এখানে দিয়ে তারপর এটার একটা ঢাকনা দিব, ঢাকনা দিয়ে তারপরে ওই লোকটার মতো হাতে নাড়ানো শুরু করবো বা শেকিং করবো। শেকিং করলে কি হবে, ছোট পাথরগুলা কি আমার ওপেনিং দিয়ে এই যে 75 মিলিমিটার, যেই পাথরগুলা 75 মিলিমিটারের ছোট সেগুলা কি আমার নিচের দিকে চলে আসবে, তাই না? আস্তে আস্তে নিচের দিকে কি ছোটগুলো চলে আসবে, একদম নিচে কি সবগুলা ছোট পাথর চলে আসবে। যেহেতু আমরা এখানে শুধু কোর্স এগ্রিগেটে টেস্ট করতেছি, তাহলে আমাদের সবগুলো এগ্রিগেটে কি সব আলটিমেটলি নাম্বার 4 দিয়ে কোনোটাই পাস হবে। তাহলে আমরা ম্যাটেরিয়ালস রিটেন যদি লিখি, মনে করো আমরা কিছু কতগুলো স্যাম্পল নিলাম, মনে করো এক সিপ স্যাম্পল নিলাম, তারপর দেখা গেল এখানে 200 গ্রাম আটকাইছি, অর্থাৎ 200 গ্রাম, অর্থাৎ প্রথম সিবের নিজের ওজন মনে করো তোমার সিবের সেলফ ওয়েট হচ্ছে তোমার 150 গ্রাম, আর পাথর সহ যখন সিব অ্যানালাইসিস করছি শেকিং করছি পাথর সহ ওজন পেলাম 350 গ্রাম। তাহলে 200 গ্রাম কেন বাড়লো? 200 গ্রাম বাড়ছে হচ্ছে কি কারণে? এগ্রিগেটের কারণে। এগ্রিগেট অর্থাৎ যে পাথরগুলো আটকাবে প্রথম সিবে সেগুলো মনে করো 200 গ্রাম। সিমিলারলি সেকেন্ড সিবে যে পাথরগুলো আটকাইছে, অর্থাৎ আমরা এগুলো যদি বাটখারা নিয়ে ওজন করি সহজভাবে পেয়ে যাবো 150 গ্রাম, কথার কথা আমি র্যান্ডমলি ধরতেছি। তারপর এটা মনে করো 350 গ্রাম, তারপর এটা মনে করো 480 গ্রাম, নাম্বার 4 এ মনে করো আমার আরো 470 গ্রাম রয়ে গেল। হ্যাঁ, এখন আচ্ছা অ্যাকচুয়ালি তাহলে বাকিগুলো তো থাকবে না, কারণ এগুলো তো নাম্বার 4 এ পাস হলে তো সেটা কি ফাইন এগ্রিগেট হয়ে যাবে, আর কোনোটাতে নিচে কোনোটাতে কোনো পাথর আটকে যাবে। প্যান মানে হচ্ছে কড়াই যেটার কোনো ছিদ্র নেই, হ্যাঁ। আর নাম্বার 100 হচ্ছে কি প্রতি ইঞ্চিতে 100টা ছিদ্র। তাহলে টোটাল আমরা কতটুকু ম্যাটেরিয়াল ছিল এই সবগুলো যোগ করলে কি আমাদের টোটাল কতটুকু পাথর ছিল সেটা বের করতে পারবো। আমরা সাম করে ফেলি, এই সবগুলোর সাম হচ্ছে 1650 গ্রাম। অর্থাৎ আমি প্রথমে সবচেয়ে উপরের সিপে যে পাথর নিছিলাম এই পাথরের পরিমাণ ছিল 1650 গ্রাম। এই 1650 গ্রামের মধ্যে দেখা যাচ্ছে আমার 200 গ্রাম কি 200 গ্রাম পাথর 75 মিলিমিটারে আটকে গেছে, অর্থাৎ 200 গ্রাম পাথরের ওজন সাইজ হচ্ছে 3 ইঞ্চির বড়। আর 1.5 ইঞ্চি ইয়ার তোমার ইয়ার তো 150 গ্রাম হচ্ছে কি তোমার 1.5 ইঞ্চিতে আটকেছে। ওকে, টোটাল 1650 গ্রাম পাথরের মধ্যে 200 গ্রাম পাথর কোথায় আটকে গেছে, 3 ইঞ্চিতে আটকে গেছে। তাহলে আমার 200 গ্রাম পাথর যদি 3 ইঞ্চিতে আটকে যায় তাহলে আমাদের দেখো তাহলে পার্সেন্টেজ অফ ম্যাটেরিয়াল রিটেন কত পার্সেন্ট ম্যাটেরিয়াল আটকেছে। স্যার এখানে আমরা ম্যাটেরিয়ালস রিটেন যে কলামটা স্যার, এখানে মানটা তো যত নিচে যাচ্ছে তত বাড়বে না, কারণ আমার ওপেনিং গুলা বাড়তেছে, তো ওইখানে বেশি পরিমাণ ওপেনিং আটকাবে। নিচে চাইলে তো ওপেনিং ছোট হইতেছে। দেখতে সবচেয়ে বড় ছোট- সবচেয়ে উপরে একটা ওপেনিং কত 75 মিলি, তারপর একটা ওপেনিং 37.5 মিলি। তাহলে জি স্যার, আমি এটাই বলছি, প্রথমটাতে ওপেনিং গুলো তো অনেক বড় বড়, এই জন্য সবগুলা পাস হয়ে নিচেটাতে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরেরটা তো আরেকটু ছোট, ওইখানে কিছু আটকাবে, ওই তারপরে যেগুলা আরো তোমার একটু ছোট, 75 আটকে মানে গেছে ওপেনিং গুলো তো সেগুলাকে আস্তে আস্তে আসবে। ছোট হয়ে যাচ্ছে, তো একটু শেষ ওইখানে করি, আটকানোর পরিমাণটা বেশি হবে।
যেগুলা 75 আটকে গেছে সেগুলা কি আর 37.5 যাইতে পারছে? জি যেগুলা 75 আটকে গেছে সেগুলা কি 37.5 এর কাছে যাইতে পারছে না? যাইতে তো পারে না, যাইতে পারছে? না স্যার, তাহলে সে এখানে না স্যার। বেশি আটকে হয়ে যাবে। তাহলে সে টোটাল 1650 গ্রামের মধ্যে আটকালে 200 গ্রাম, তাহলে কত পার্সেন্ট আমরা বের করতে পারবো না? 200 ভাগ 1650 ইনটু 100, দেখা যাচ্ছে 12% ম্যাটেরিয়ালস কি নাম্বার 3 তে আটকে গেছে। সো সিমিলারলি 12% আটকে গেছে তোমার ইয়েতে, 200 গ্রাম মানে 12% আটকে গেছে তোমার নাম্বার 3 তে, তারপর 150 গ্রাম মানে 150 ভাগ 1650 ইনটু 100, তাহলে 9% হচ্ছে নাম্বার যেমন 1.5 ইঞ্চি আটকে গেছে। তারপরে সিমিলার ভাবে এখানে 350 গ্রাম আটকে গেছে, 350 ভাগ 1650 ইনটু 100, তাহলে সবগুলা ভ্যালু আমরা বের করে ফেললাম। এখানে কোনো গ্রাম আটকে নেই, কোনো ম্যাটেরিয়ালস রিলেট করে নেই। এই লাইনটা বোঝা গেছে কিনা বলো? পার্সেন্টেজ অফ ম্যাটেরিয়ালস রিটেন বের করতে পারবো না আমরা? টোটাল 1650 গ্রাম, এর মধ্যে 200 গ্রাম আটকেছে, তাহলে 200 গ্রাম 1650 এর কত? তাহলে আমরা কি করব, 200 ভাগ 1650 ইনটু 100, তাই না? তাহলে এটা কি 150 ভাগ 1650 ইনটু 100। এই লাইনটা বুঝতে সমস্যা হলে বলো। মেহেদি হাসান বুঝতে পারছো? মেহেদি হাসান, রাকিব, বুঝতে পারছি সাজিদুর স্যার, রহমান। বুঝতে পারছি স্যার। মেহেদী হাসান রিফাত। Okay, তাজিদুর রহমান আছো? তাজিদুর রহমান। Okay, স্যার ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা বুঝতে পারছি, তাই না? তারপরে একটু আগে একজন প্রশ্ন করছিল যে স্যার আমার নিচের গুলো বেশি হয় না কেন, সেটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন। কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন হচ্ছে তোমার যে আমার যে স্যাম্পল গুলা দিছি, এই সবগুলা স্যাম্পল যদি ওই সিবি দিতাম তাহলে কত পার্সেন্ট আটকে। আমরা প্রথমে সবগুলো স্যাম্পল কি 3 ইঞ্চিতে দিছি, কতগুলো আটকেছে? 12% আটকেছে। এখন তোমরা যে কোশ্চেন একজন করছিল যে আমার এখানে যে 3/1.5 ইঞ্চিতে তো সবগুলো আটকানোর কথা, হ্যাঁ, যেগুলা 3 ইঞ্চিতে আটকেছে সেগুলো কি তোমার যদি 1.5 ইঞ্চিতে দিতে 1.5 ইঞ্চিতে আটকেতো, আবার নতুন করে যে 1.5 ইঞ্চি দিছো সেগুলো কি তোমার 1.5 ইঞ্চিতে আটকে। তাহলে টোটাল যদি বলি কিউমুলেটিভ অর্থাৎ সকল এগ্রিগেটের মধ্যে কত পার্সেন্ট আমার 1.5 ইঞ্চিতে আটকাবে, তাহলে 3 ইঞ্চিতে যেগুলো আটকেছে সেগুলো তো আটকাবেই, প্লাস নতুন করে 9%, টোটাল কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন হচ্ছে 21% ম্যাটেরিয়ালস তোমার 1.5 ইঞ্চিতে আটকাবে। টোটাল স্যাম্পলের 21% হচ্ছে কি তোমার 1.5 ইঞ্চিতে আটকাবে। বুঝতে পারছো? 21% স্যার কিভাবে? কিউমুলেটিভ পার্সেন্টেজটা আরেকবার একটু বুঝিয়ে দেন। কিউমুলেটিভ মানে হচ্ছে কতটুকু সামেশন, টোটাল যে এগ্রিগেট গুলো আছে। এখন আমি কিউমুলেটিভ মধ্যে আমি শুধু একটা সিবি ইউজ করব, ওই সিবি ইউজ করলে কত পার্সেন্ট ম্যাটেরিয়ালস আটকাবে। এখন যদি আমরা সবগুলা এগ্রিগেট যদি তোমার 1.5 ইঞ্চি সিবে অর্থাৎ 3/2 ইঞ্চি সিবে দিতাম, তাহলে কত গ্রাম আটকাতে বলো তো? সবগুলা এগ্রিগেট যদি আমি 3 ইঞ্চিতে না দিয়ে 1.5 ইঞ্চিতে দিতাম, তাহলে টোটাল কত গ্রাম রিটেন করতো? 350। গুড, 350, তাই না? অর্থাৎ 3 ইঞ্চিতে যা আটকেছে সেগুলো রিটেন করতো, এগুলো রিটেন করতো, তাই না? 200 গ্রামের তো তাহলে তাহলে আমার টোটাল কতটুকু, এইটা আর এটা পার্সেন্ট, তাই না? এটাই আমি করছি যে আমার এই 12%, এই 12% তো আটকেই তো, প্লাস এই 9%, টোটাল কি 21% আটকে। বুঝতে পারছো? অর্থাৎ যদি আমরা একটা কিউমুলেটিভ মানে যদি একটা সিবি ইউজ করতাম তাহলে 21% ম্যাটেরিয়ালস এই তোমার 3/2 ইঞ্চিতে আটকে। অর্থাৎ 21% বলতে কি, যেগুলো 3 ইঞ্চিতে আটকে সেগুলো তো চোখ বন্ধ করে বোঝা যায় 1.5 ইঞ্চিতে আটকে। পয়েন্টটা বুঝতে পারছো?
জি স্যার। তারপরে বলো তাহলে আমাদের যদি কারণ ইয়া, কি স্যার 90 এখানে 3 ইঞ্চির তুলনায় 1.5 ইঞ্চিতে ওপেনিং গুলো আরেকটু বাড়ছে, তাহলে এখানে তো অবশ্যই মানে আটকাবে। হ্যাঁ 3 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ওপেনিং গুলো আরো ছোট হয়েছে তাই না? জি স্যার। যেগুলো 3 ইঞ্চিতে আটকে গেছে সেগুলো তো 1.5 ইঞ্চিতে চোখ বন্ধ করে আটকে, হ্যাঁ টোটাল। এখন বলো তো যদি আমার শুধু একটা সিপ ইউজ করতাম 19 মিলিমিটার তাহলে কত গ্রাম আটকাইতো টোটাল? যদি একটা মাত্র এখানে সিপ ইউজ করতাম তাহলে এই 350 গ্রামের সাথে কি যেগুলা 3 ইঞ্চি 75 37.5 এগুলো আটকাইতো, টোটাল কি টোটাল 700 গ্রাম আটকাইতো তাই না? জি স্যার। অর্থাৎ আমি ইনডাইরেক্টলি বলতে পারি যে 1.5 ইঞ্চিতে আটকাইছি টোটাল কত 21%, তাই না? 21 1.5 ইঞ্চিতে টোটাল 21% আটকাইছে, তাহলে 3 ইঞ্চিতে কি এ 21 এর সাথে আবার এ 21 নতুন করে যে 21 হচ্ছে সেটাও আটকাবে, তাহলে টোটাল জি কত স্যার। 42% ম্যাটেরিয়ালস আমার এটা এ 21 এর সাথে 42%। যেগুলা 1.5 আটকাইছে সেগুলো তো আটকাবেই, আবার নতুন করে কি এখানে যেগুলা পয়েন্ট 19 আটকাইছে বা 0.75 আটকাইছে এগুলো আটকাবে, তাহলে টোটাল 42% কি আমার ইয়াতে আটকে যাবে 3/4, তাহলে 3/8 কতটুকু আটকাবে? অর্থাৎ 3/4 আমি যদি ভলিউমে বলি যে এই সকল ভলিউম সবগুলোই কি 3/4 এ আটকে যাবে তাই না? এখানে যা আছে 200 150 450 এই সবগুলো কি আমার 3/4 এ আটকানো যাবে, তাহলে বা ইনডাইরেক্টলি বলতে পারি যে 19 মিলিমিটারে তো আমার 42% আটকাইছে, নতুন করে 9.5 মিলিমিটারে 29 মিলিমিটার আটকাইছে, তাহলে এখানে টোটাল টোটাল হচ্ছে 42 আর 29 এই 71.5 সবগুলোই আমার আটকাইছে, এটা হচ্ছে কিউমুলেটিভ। এটা 71.5। এই পরিমাণ ম্যাট্রিক্স। সিমিলারলি আমার এইখানে নাম্বার 4 এ কতটুকু আটকাবে? এই 71 তো ইয়াতে আটকে গেছে 9.5 আটকে গেছে, তাহলে এগুলো তো আটকাবে নতুন করে কত 28%, টোটাল 100% আটকে যাবে তাই না? ওকে, তাহলে আমাদের বাই ডেফিনেশনে আরেকটা কথা আছে ফাইননেস মডুলাস। ফাইননেস মডুলাস একটা টার্ম আছে সেটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন। একটু ইংরেজিতে যাই, এই দেখো ফাইননেস মডুলাস ডেফিনেশনটা দেখো, কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন অন স্ট্যান্ডার্ড শিপস অফ 150 মাইক্রোমিটার অর অ্যাবভ, অর্থাৎ আমরা এখন আমাদের এবং এটা বাই 100 তাই না? নিচে কত আছে 100 আছে, অর্থাৎ আমরা কিউমুলেটিভ পার্সেন্টেজ যেগুলো থাকবে এখানে কিউমুলেটিভ পার্সেন্টেজ সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন, আমার সবচেয়ে নিচের শিপটা কত 150 মাইক্রোমিটার তাই না? 150 মাইক্রোমিটার উপরে যে স্ট্যান্ডার্ড শিপ গুলো আছে সেই শিপ গুলাতে টোটাল কত কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন করছে, অর্থাৎ এগুলা যোগ করলে কি সাম পাই যাবে, সাম অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন এটা হচ্ছে 2.47, তাহলে এইগুলো তো হয়ে যাবে, তাহলে 8.47, the sum of cumulative percentage retained on standard SIP above 150 মাইক্রোমিটার, এটার উপরে যে স্ট্যান্ডার্ড সিপ আছে সবগুলাতে আমাদের কতটুকু টোটাল কত সাম আসছে কত 847। এখন বলো এই 100 গুলা কোথায় আসছে? এই 100 গুলা কোথা থেকে লিখলাম? সবগুলা ম্যাটেরিয়াল যদি নাম্বার 4 এ আটকে যায় 100% যদি আটকে যায় তাহলে নাম্বার এটা কি 100% এ আটকাবে না, তাই না? মানে 4.75 মিলিমিটারে কি সবগুলো আটকে গেছে, তাহলে 2.36 এ কি কিউমুলেটিভলি কি আর না আটকে থাকবে? তো নিচে যতগুলো আছে সবগুলোতে কি আমার 100 হবে, বাট একটু ভুল করে ফেলছি, এখানে প্যানটা নেওয়া যাবে না, প্যানটা আসবে না, কারণ আমাদের বলছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন অন স্ট্যান্ডার্ড শিপস এবং 150 মাইক্রোমিটার বা 0.15 মিলিমিটার। সো এই শিপ গুলো যেগুলো আছে এই শিপ গুলোতে টোটাল যে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন এটার সাম করব, এই শিপ গুলাতে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেনের সাম আসছে আমাদের কত 747। খেয়াল রাখবা প্যানটা লাগবে না, এখানে প্যানও 100% আটকাবে, অর্থাৎ নিচে যে কড়াইটা দিব সেটা তুই 100% আটকাবে, বা সেটা ইনক্লুড করা যাবে না কারণ সেটা ডেফিনেশনে নেই। তাহলে আবার বলতেছি এখানে এ 100 পর্যন্ত বুঝছো, এ 100 কেন নাম্বার 4 এ যদি 100% আটকায় নাম্বার 8 এ কি 100% আটকাবে, নাম্বার 0 তে কি 100% আটকাবে, তো সিবের ওপেনিং তো আরো বড় হয়ে গেছে, তাহলে টোটাল আমার 747 হলো কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন অন স্ট্যান্ডার্ড শিপ 1.15 মিলিমিটার অর অ্যাবভ শিপস। তাহলে এফএম কত হবে
এই কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন যেটা পাবো সেটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে। তো কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন অন স্ট্যান্ডার্ড শিপ বাই 100। তাহলে এই কোর্স সেগ্রিগেটের এফএম হচ্ছে 7.47। এই পর্যন্ত এফএম বুঝতে পারছো কিনা বলো? স্যার এখানে আমরা যেহেতু 4 নম্বরে আমাদের টোটাল পার্সেন্টেজটা 100 হয়ে গেছে, হুম। পরের গুলো তো স্যার আমরা এমনিতেই 100 বসে দিতে পারবো, কিন্তু আর হ্যাঁ, কোনো 100 তে এমনি বসবো। আলাদা চারে 100 ক্যালকুলেশন আটকালে লাগবে না। না না, ক্যালকুলেশনে কি আছে? চারে যেহেতু আটকাইছে তাহলে 8 এ তো আটকাবে, তাই না? অবশ্যই জি স্যার। আমি আর বেশি একটু রেস্ট দিই তোমাদের।